প্রতিহিংসার বদলে খারিজ মেডিকেল কাউন্সিলের। রাজ্য জুড়ে 44 চিকিৎসককে নিজের জায়গায় ফেরালো রাজ্য। 2022 সালে রাজনৈতিক কারণে শিক্ষক চিকিৎসক বদলি। এবার প্রতিহিংসার বদলি খারিজ মেডিকেল কাউন্সিলের। কি খবর পাওয়া যাচ্ছে জানবো, আমাদের সঙ্গে অভিজিৎ রয়েছেন প্রতিনিধি। অভিজিৎ। অরিন্দিতা, 2022 সালে রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোটে তৎকালীন যারা শাসক দল ছিলেন তাদের বিরোধী শিবিরে একজোট হয়ে ভোটে লড়েছিলেন চিকিৎসকরা। এর মধ্যে প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ অর্পিতা রায়চৌধুরী, যিনি এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান ছিলেন, তাকে এবং কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ছিলেন পরাগ বরণ পাল, ন্যাশনাল মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বিশান বসু, এরা তিনজনেই প্রার্থী হয়েছিলেন। এরা ছাড়াও আরো বহু চিকিৎসককে তাদেরকে প্রতিহিংসামূলক বদলি করা হয়েছিল বিভিন্ন জায়গাতেই। যারা কলকাতায় ছিলেন তাদের কাউকে উত্তরবঙ্গ অথবা বাঁকুড়া, পুরুলিয়া এমন জায়গায় পাঠানো হয়েছিল। এমনও অভিযোগ ছিল যে ডিপার্টমেন্ট নেই সেই ডিপার্টমেন্ট না থাকা অবস্থাতেও সেই মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল। বিশান বসুকে রেডিওথেরাপি বিভাগ বা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, সেখানে এই বিভাগই নেই, তিনি পড়াবেন কি করে? তো যাই হোক, সেই হিসাবে নতুন সরকার গঠিত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী শরৎচন্দ্র মুখোপাধ্যায় তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনো প্রতিহিংসামূলক বদলি হবে না, সব বদলি রদ করা হবে। এবং তারপরই আজকে 44 জন চিকিৎসক অধ্যাপকের এই বদলির সিদ্ধান্ত। এবং আবার অর্পিতা রায়চৌধুরী, তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি পরাগ বরণ পাল, তাকে পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতাল থেকে মেডিকেল কলেজ থেকে কলকাতা মেডিকেল কলেজে ফিরিয়ে আনা হয়েছে। রেডিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর বিশান বসু, তাকে বাঁকুড়া ঝাড়গ্রাম মেডিকেল কলেজ থেকে তাকে নিয়ে আসা হয়েছে আবার কলকাতা মেডিকেল কলেজে। ফলে বলা যেতে পারে কোনো প্রতিহিংসামূলক বদলি হবে না, এই সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী শরৎচন্দ্র মুখোপাধ্যায়। অনিন্দিতা, ধন্যবাদ অভিজিৎ। বারুইপুরে এনকাউন্টার স্পটে সিআইডি এবং ফরেনসিক স্পট থেকে নমুনা সংগ্রহ ফরেনসিক টিমের। আমরা দেখেছিলাম যে বারুইপুর ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল, তার মৃত্যু হয়, পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছিল তার, এবং সেই ঘটনার তদন্তে সিআইডি এবং ফরেনসিক স্পট থেকে নমুনা সংগ্রহ ফরেনসিক দলের। তারই পাশাপাশি পুকুর থেকে উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ, সেই পুকুর থেকেও নমুনা সংগ্রহ তদন্তকারীদের। বারুইপুরের সেই জঘন্য ঘটনা, যেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, সেই ঘটনায় পুকুর থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়, পুকুর থেকেও নমুনা সংগ্রহ তদন্তকারীদের। বারুইপুর এনকাউন্টার স্পট, যেখানে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে, সেই ঘটনাতেই এবার এনকাউন্টার স্পটে সিআইডি এবং ফরেনসিক। আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, তখন প্রায় বিকেল 5:30 নাগাদ সেই সময় পৌঁছে গিয়েছিলেন ফরেনসিক টিম এবং সিআইডি। এখন কি আপডেট পাচ্ছি, তাদের কি তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে সেখানে? দেখো, যেখানে ঘটনাস্থল অর্থাৎ প্রভাস মণ্ডলকে নিয়ে যেখানে পুনর্নির্মাণে গিয়েছিল পুলিশ, এবং সেখানে গিয়ে পুলিশেরই এক অফিসারের সার্ভিস রিভলভার নিয়ে গুলি চালায় এবং নিজেদের আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। সেই গুলিতে গুলি লাগার পর প্রভাস যে স্থানে পড়েছিল সেই জায়গাটা কর্ডন করে রেখেছিল পুলিশ। সেই স্থানে যায় সিআইডি এবং এফএসএল এর টিম। তুমি জানো যে এই এনকাউন্টারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে, কারণ তদন্ত এনকাউন্টারের যে এসওপি 16টি যে হাইকোর্টের যে এসওপি রয়েছে সেই নির্দেশ মানা হয়েছিল কিনা, তার জন্য রাজ্য সরকার সিআইডিকে এই তদন্তভার দিয়েছে। তদন্তভার পাওয়ার পরই সিআইডির আধিকারিকরা প্রথমে বারুইপুর থানাতে আসে। সেখান থেকে তারা অফিসারের সঙ্গে কথা বলে, অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলার পর তাদেরকে তৎকালীন যিনি ওসি ছিলেন বা বারুইপুর থানার আইটি ছিলেন জয়ন্ত পোদ্দারের সঙ্গে নিয়ে তিনি এফএসএল এর টিম এবং সিআইডির সদস্যরা তারা রওনা দেন। এবং যেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে প্রভাস মণ্ডলকে গুলি করা হয়েছে, পুলিশের থেকে গুলি চালানোর পর তাকে দেহেতে দুটো ক্ষত পাওয়া গেছে, 2 রাউন্ড গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে যেটা জানতে পারা গিয়েছে। সেই স্থানে গিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে এবং তুমি জানো যে অত্যাধুনিক যে মেশিন রয়েছে সেগুলো দিয়ে সেই পুরো জায়গা
নমুনা সংগ্রহ করা হয়, লেজার প্রিন্টার দিয়ে পুরো জায়গার ম্যাপিং করা হয়। এছাড়াও যে জায়গাটা কর্ডন করে রাখা রয়েছে, পুলিশ কি সেই কর্ডন যে জায়গাটা করা হয়েছে সেটা কি নিয়ম মেনে করেছে সেটাও পরীক্ষা করা হয়, ফিতে দিয়ে মাপ করা হয়, এবং যেখান থেকে প্রভাস মণ্ডল ছুটে পালানোর চেষ্টা করেছিল সেই জায়গা থেকে তার দূরত্ব কত, সেই সমস্ত প্রক্রিয়া শেষে তারা এখন বারুইপুর থানাতে এসছেন এবং সেখানে এসে যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে এক বৈঠক থাকছেন সিআইডির আধিকারিকরা। বেশ, ধন্যবাদ অর্পণ। আর যে সময় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন সিআইডি এবং ফরেনসিক টিম, সেই সময়কার প্রতিবেদন দেখাবে অর্ণব। প্রতিবেদন দেখে নেব, অর্পণের প্রতিবেদন দেখে নেব। এই সেই ঘটনাস্থল যেখানে এনকাউন্টার হয়েছিল। প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক এর পাশের যে পুকুর সেখানে আনা হয়েছিল। কি ঘটনা ঘটেছিল, পুনর্নির্মাণ করার জন্য তাকে আনা হয়েছিল। পুকুরের পাশেই সে এই রাস্তা দিয়ে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সে এক রাউন্ড গুলি করে, এবং গুলি করার পর সে যখন মাঠের এই রাস্তা দিয়ে সে পালাতে যায়, যে জলা জমির ওপরে এখন এফএসএল এর টিম এবং সিআইডির আধিকারিকরা এসছেন, ঠিক এই জায়গাতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সেই গুলিতে সে আহত হয়ে এই জায়গায় পড়েন। এবং যেখানে বর্তমানে সিআইডি এবং এফএসএল এর টিম তারা নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে, এই জায়গাতেই থেকেই আহত অবস্থায় তাকে তুলে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে, এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার তদন্তভার যায় সিআইডির কাছে, এবং সিআইডি এবং আর তার সঙ্গে এফএসএল এর টিম তারা এই মুহূর্তে এসে সেই ঘটনাস্থলে নমুনা সংগ্রহ এবং তার সঙ্গে সিআইডির টিমেরা তাদের তদন্ত শুরু করলেন। ক্যামেরায় সুব্রতর সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা মায়ের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবারই বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ সূর্যপুর আউটপোস্ট পরিদর্শনে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। শনিবার ফের বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি, এবং তারই পাশাপাশি নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা মায়ের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। সূর্যপুর আউটপোস্টেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টোটাল কাজকর্ম কতদিন হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে, এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। যদি কেউ অভিযোগ জানাতে পারে, এখানে কি অভিযোগ? একদম শিওর, অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। এখানে শিফট হচ্ছে, নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে, ভালো স্ট্যান্ড দিয়ে এখানে ফাঁড়ি করা হচ্ছে। সাফিসিয়েন্ট ফোর্স অফিসার, মহিলা ফোর্স সবই থাকবে। মহিলাদের জন্য আলাদা করে হেল্প ডেস্ক অবশ্যই। আজ সূর্যপুর আউটপোস্টের পরিদর্শন করেন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ, এবং শনিবার আবারও বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার বাবা মায়ের সঙ্গেও কথা বলবেন, এবং তারই পাশাপাশি সূর্যপুর আউটপোস্টেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অপরাধ রুখতে জিরো টলারেন্স, পুলিশে 1% শিথিলতা থাকলেও কড়া পদক্ষেপ। গত মঙ্গলবারই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা পুরো বিষয়টা দেখেছি। মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM-এ। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপি কে
72 ঘন্টা টাইম দিয়েছি। উনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোন লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে। নিরাপত্তার জন্য সূর্যপুরে আউটপোস্টের দাবি জানিয়েছিলেন বাসিন্দারা, যেমন কথা তেমনই কাজ। শনিবার সে আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি। ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আইজি। বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। রাজ্য সরকারের উপর আস্থা ইন্দ্রজিতের বাবা মায়ের। বারুইপুরের যে ঘটনা, নাবালিকা ধর্ষণ করে খুনের ঘটনা, তাতে অভিযুক্ত সন্দেহে গণপিটুনি এই ইন্দ্রজিৎ মণ্ডলকে, তাতেই তার মৃত্যু হয় এবং তারই বাড়িতে আইজি। সরকারের উপর আমরা পুরো ভরসা করি। মুখ্যমন্ত্রী আসবে সেও শুনেছি, তার কাছে বলাও আছে, শুনেছি আমাদের আর্জি, তিনি বলে ফটো দেবো। হ্যাঁ, ওই তো মানে সরকার করে দিচ্ছে, খাবার দাবার সব ভিডিও যা দেওয়া সব ওই করে দিচ্ছে, চাল ভিডিও যা 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 কিছু সব কিছু তিনি সব করে দিয়েছে। আমার ঘরে ধরে না, আমার জিনিস দিয়েছে। আমার ঘরে বলেছে তোমার মাসে মাসে বাবা রেশন তো আমরা পাই, বলে তোমার স্পেশালিটি খাবার প্রত্যেক মাসে মাসে যাবে, তুমি দোকান খুলবে না আর কোনো কাজ করবে না, একদম কোনো কাজ করবে না। হ্যাঁ, সব করে দিচ্ছে, ওপরে তো হয়ে গেছে। আগামীকাল দুপুর 12টা নাগাদ ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি এলেন ইন্দ্রজিতের বাড়িতে। তার বাবা মায়ের সঙ্গে কথা বললেন, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখলেন। সরকারের পক্ষ থেকে বাড়ি সংস্কারের কাজ হচ্ছে সেটা খবর নিলেন, এবং সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, তার ফুটেজ তারা দেখলেন সিসি ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা, এবং জানিয়ে গেলেন আগামীকাল দুপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন, সে বিষয়টাও তিনি জানালেন। আর কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখে গেলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ক্যামেরায় সুব্রতর সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। বারুইপুরে অশান্তি, গণপিটুনিতে গ্রেফতার বেড়ে 39। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। সিআরপিএফ এর ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেললাইন তছনছ করার অভিযোগ। অশান্তি, গণপিটুনিতে আগেই গ্রেফতার 32। রাতভর তল্লাশি হয়, তাতে আরও 7 জনকে গ্রেফতার। অশান্তি, গণপিটুনিতে গ্রেফতার বেড়ে 39। বারুইপুরে অশান্তির ঘটনা, গণপিটুনিতে মৃত্যু, তাতেই গ্রেফতার বেড়ে এবার 39। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম, তাতে এখনো পর্যন্ত গ্রেফতার মোট 39। এবং গুন্ডাদের ভুগতে হবেই, আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শোনাবো সেই বক্তব্য। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে,
মহিলা কনস্টেবল ভর্তি হওয়ার করে তার উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। নব তৃণমূলের 21-এ মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে হবে শহীদ স্মরণ সভা করার অনুমতি দিয়েছে প্রশাসন, এমনটাই দাবি। এই 21শে জুলাই কোথায় হবে, 21শে জুলাই কার, তা নিয়ে তীব্র টানাপোড়েন চলছে তৃণমূলের এই দুই শিবিরের মধ্যে। এবার যে খবর পাওয়া যাচ্ছে, নব তৃণমূলের 21শে মেয়র রোডে। আমাদের সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে ইরন। হ্যাঁ দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বিরোধী দলনেতা, তাদের যে তৃণমূল বা নব্য তৃণমূল হিসেবে পরিচিত, তারা আজকে একটি বৈঠকে বসেন। ইতিমধ্যে সেই বৈঠক চলছে, কিন্তু বৈঠক সূত্রে যে খবর যে নব্য তৃণমূল তারা 21শে জুলাই পালন করবেন, সেটা করবেন মেয়র রোডের গান্ধী মূর্তিতে, অর্থাৎ গান্ধী মূর্তি যেখানে রয়েছে সেই অঞ্চলে তারা 21শে জুলাই পালন করবেন। ইতিমধ্যেই তারা যে অনুমতি প্রয়োজন, যেটা তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, ইতিমধ্যে তারা সেই অনুমতি পেয়েছেন এবং সেই অনুমতি পাওয়ার ফলে তারা ওই অঞ্চলে, অর্থাৎ গান্ধী মূর্তির যে মূর্তি রয়েছে মেয়র রোডে, সেখানে এই সমাবেশ তারা 21শে জুলাই করবেন এবং সেই সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে তাদের বৈঠক হয়েছে। এছাড়াও আজকে যে বৈঠক, সেই বৈঠকে আরো বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে, নব্য তৃণমূলের সভাপতি হিসেবে বিপ্লব মিত্র, তার নামও কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ঋতব্রত তৃণমূল হিসেবে যদি বলি বা নব্য তৃণমূল বলি, তার সভাপতি হচ্ছেন বিপ্লব মিত্র, কার্যকারী সভাপতি হচ্ছেন জাভেদ খান। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ 21শে জুলাই তারা কিভাবে পালন করবেন, কি করবেন, সেই নিয়ে আজকে আলোচনা ছিল এবং আসন্ন রাজ্যসভার ভোটের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে, তাদের বিধায়করা তারা কি করবেন, সেই বিষয়ে কথা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে 21শে জুলাই তারা পালন করতে চলেছেন এবং সেই মর্মে তারা যে আবেদন করেছিলেন গান্ধী মূর্তির সামনে মেয়র রোডে, সেখানে করার তারা অনুমতি পেয়েছেন এবং 21শে জুলাই তারা সেই অনুষ্ঠান সেখানেই করতে চলেছেন বলে নব্য তৃণমূলের মিটিং থেকে পাওয়া খবর অনুযায়ী এটাই পাওয়া যাচ্ছে। এবার ভাতারের দিকে নজর রাখবো। ভাতারে এফসিআই গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বৃষ্টির মধ্যেই গোডাউন ঘুরে দেখেন এবং মজুদ চাল তার গুণগত মান খতিয়ে দেখেন। ভাতারে এফসিআই গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। আমাদের সঙ্গে শরদিন্দু রয়েছেন প্রতিনিধি, কথা বলবো শরদিন্দুর সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাই। এফসিআই গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ওই তিনটা লটের চালু করবি। এই লটতে সব লোক তো এই লটতে আমাদের সঙ্গে শরদিন্দু রয়েছেন প্রতিনিধি। শরদিন্দু, গোডাউন ঘুরে কি বললেন মন্ত্রী? দেখো, রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমান জেলা এবং এই জেলা থেকেই 7টি জেলায়, দক্ষিণবঙ্গের 7টি জেলায় যে বলা যায় গণবন্টন ব্যবস্থার চাল, মিড ডে মিলের চাল, তা সরবরাহ করা হয়। স্বাভাবিকভাবেই রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমানের এই গোডাউন গুলোতে কত পরিমাণ চাল মজুদ রয়েছে বা ধান মজুদ রয়েছে এবং সেইগুলোর কি অবস্থা, এফসিআই গোডাউনে যে চাল মজুদ রয়েছে বর্ষার মুখে সেই চালগুলির গুণগত মান কেমন, বা এই যে ধান ন্যায্য মূল্যে ধান ক্রয়ের পর তা চালে রূপান্তরিত হয়ে গোডাউনে জমায়েত হচ্ছে, এই পদ্ধতি সঠিক রয়েছে কিনা, পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখেন। পাশাপাশি চাল হাতে নিয়ে তিনি দেখেন যে চালের গুণগত মান কেমন রয়েছে। সব মিলিয়ে কত চাল এই মুহূর্তে এফসিআই গোডাউন গুলিতে জেলায় মজুদ রয়েছে এবং সেগুলো কতদিন মজুদ রাখা যাবে এবং আরো প্রক্রিয়াকরণ কিভাবে চলছে, এই যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বিস্তারিত হবে তিনি খোঁজ খবর নেন জেলা প্রশাসনের আধিকারিক। মূল বক্তব্য পশ্চিমবঙ্গের আমজনতার খাবারের সুরক্ষা, তার জন্য আজকে ভিজিট করতে আসা। আর বিশেষ করে বর্ধমান রাইস মিলটা বেশি আমাদের সরকারের আন্ডারে চাল ঢুকেনি, বিগত দিনে যে সরকার তাদের আন্ডারে চাল ঢুকেছিল। কিছু কিছু বস্তার মনে হচ্ছে চালটা খারাপ আছে, খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। বিগত দিনে যেটা হয়ে গিয়েছেন সেটা পাস্ট ইজ পাস্ট, এখন বর্তমানে ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে চলতে হবে।